আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। প্রথমে আসি আমরা সেট স্ট্রাকচার। পাইথন সেট এই জিনিসটা কি? সেট হচ্ছে ইউনিক উপাদানের সংগ্রহ। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা সংজ্ঞায়িত করে থাকি। মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে। এই কার্লি ব্রেস যেগুলো দেখছি সেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এবং এর মধ্যে উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করা হয়। সেটে উপাদানসমূহের ক্রম ঠিক থাকে না। থাকায় ইন্ডেক্সিংয়ের কোনো অর্থ নেই। সুতরাং স্লাইসিং অপারেটর থার্ড ব্র্যাকেটের কাজ করে না। আমরা লিস্টের সময় থার্ড ব্র্যাকেট নিয়ে কাজ করছিলাম, কিন্তু সেটের ক্ষেত্রে আমরা এই ইন্ডেক্সিংয়ের কোনো অর্থ নেই বলে এজন্য থার্ড ব্র্যাকেটের কোনো কাজ নেই। বীজগণিতের মতো পাইথনেও আমরা দুটি সেটের মধ্যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন করতে পারি। উদাহরণস্বরূপ a এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে 5, 2, 3, 1, 4। এখানে 5টা এলিমেন্ট দ্বারা একটা সেট ক্রিয়েট করা হয়েছে। এখানে একটা এক্সাম্পল আছে পাইথনের। আমি ভেরিয়েবলের নাম রাখলাম দিস সেট ইজ ইকুয়াল টু অ্যাপল, ব্যানানা, চেরি, কমা দ্বারা পৃথক করলাম। প্রিন্ট করলাম এই সেটটাকে প্রিন্ট করো, তাহলে আমার আউটপুট আসে যাবে কি? ব্যানানা, অ্যাপল, চেরি। আমরা লিস্টও এরকম দেখছিলাম, তো এখানেও সেম আউটপুট, কিন্তু কিছু পার্থক্য আছে। এখন পাইথন অ্যাড সেট আছে। এখন আমরা এই সেটের মধ্যে কোনো আইটেম অ্যাড করতে গেলে কি ব্যবহার করব? একটি সেটের একটি আইটেম যোগ করতে আমরা অ্যাড পদ্ধতি ব্যবহার করতে পারি। এই কিওয়ার্ডটা আমরা ইউজ করব, অ্যাড। কোনো আইটেম একটা সেটের মধ্যে অ্যাড করতে গেলে আবার আগের মতো একটা সেট নিলাম, অ্যাপল, ব্যানানা, চেরি। এখন আমরা আরও একটা আইটেম অ্যাড করতে গেছি, সেখানে আমরা দিস সেট ডট অ্যাড, যে আইটেমটা আমি অ্যাড করব সেই আইটেমটা লিখে রাখবো অরেঞ্জ। এখন এই দিস সেট, এই সেটের ভিতর এই অরেঞ্জটা এখানে অ্যাড হবে। তখন আমি এখন প্রিন্ট দিস সেটটা লিখলাম, আউটপুট হিসেবে কী আসবে? অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা, চেরি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো আনঅর্ডারডভাবে বসে। মানে এই অরেঞ্জটা অ্যাপলের পরে বসছে, চাইলে এটা কিন্তু অ্যাপল, ব্যানানা, তারপর ব্যানানার পরেও বসতে পারতো অরেঞ্জটা, বা সবার শেষেও বসতে পারতো, বা সবার আগেও বসতে পারতো। কোনো পাইথন বর্তমান যে ভার্সনটা চলতেছে সে ভার্সনে আনঅর্ডারডভাবে চলে। কোনো আইটেম আমি অ্যাড করতে গেলে আনঅর্ডারডভাবে যে কোনো পজিশনে ওই আইটেমটা বসে যাবে। এটা হচ্ছে অ্যাড আইটেমের বিষয়। পাইথন সেট হলো একটি ক্রমবিহীন ডেটা টাইপ, যেটা আমি বলছি ক্রমবিহীন, যার মানে আমরা জানতে পারি না যে সেটের উপাদানগুলি কোন ক্রমে সংরক্ষণ করা হচ্ছে। এই কারণে যে কোনো ক্রমে বসতে পারে। এখন রিমুভ সেট আইটেম, এখন অ্যাড তো করলাম, এখন রিমুভ করব। রিমুভ করার ক্ষেত্রে কীরকম হবে? আমরা দুইটি জিনিস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে রিমুভ আর একটা হচ্ছে ডিসকার্ড। এই দুইটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি রিমুভের ক্ষেত্রে। বরাবরের মতো আগে অ্যাপল, ব্যানানা, চেরি একটা নিলাম সেট, তারপর দিস সেট ডট রিমুভ দিয়ে আমি এখান থেকে কোনটা রিমুভ করব? ব্যানানাটা রিমুভ করতে যাচ্ছি। তো ব্যানানাটা রিমুভ করলে আউটপুট হিসেবে কী আসবে? অ্যাপল আর চেরি। ব্যানানাটা রিমুভ হয়ে গেছে। সেম আমি যদি এখানে ডিসকার্ড ব্যানানা লিখতাম তাও একই, অ্যাপল আর চেরি আসতো। দুটোর কাজে একই, মানে দুইটা ভিন্ন নাম। এবার আসি ইউনিয়ন ফাংশন ইন পাইথন। পাইথন সেট ইউনিয়ন পদ্ধতি একটি নতুন সেট প্রদান করে যা মূল সেট থেকে সমস্ত আইটেম ধারণ করে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, a = 1, 2, 3, b = 3, 4, 5। এখন a ইউনিয়ন b, আমরা এটাকে ইউনিয়ন বলছি। a ইউনিয়ন b যখন করব তখন a এবং b এর উপাদান সমূহ সবগুলোকে একত্রিত করে ফেলবো, 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে পাইথনের কোড কীভাবে লেখে? a = 2, 4, 5, 6 লিখলাম, b = 4, 6, 7, 8 লিখলাম। প্রিন্ট a ইউনিয়ন b, এটা প্রিন্ট হবে a ইউনিয়ন b, কিন্তু কমা দিয়ে আমরা কি লিখবো? a ডট ইউনিয়ন b। এটা হচ্ছে পাইথন কিওয়ার্ড, মানে আমি কোনো উপাদানকে ইউনিয়ন করতে গেলে a ডট ইউনিয়ন b লিখবো, তাহলে এই দুটোটা ইউনিয়ন হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, a ডট ইউনিয়ন b।
তাহলে এ ইউনিয়ন বি আউটপুট হিসেবে এরকম আসবে, এই দুটোটা আসবে। এবার আসি ইন্টারসেকশন ফাংশন ইন পাইথন। পাইথন সেট ইন্টারসেকশন পদ্ধতি একটি উপাদান সহ একটি নতুন সেট প্রদান করে যা সকল সেটের জন্য সাধারণ, মানে কমন যেটা বলে। এখানে একটা এক্সাম্পল আছে, এ ইজ ইকুয়াল টু 1 2 3 4, বি ইজ ইকুয়াল টু 3 4 5 6। এই দুটার মধ্যে কমন কি? কমন হচ্ছে 3 আর 4, এই দুইটা উভয় সেটের মধ্যে আছে। তাহলে এ ইন্টারসেকশন বি যখন করব তখন আমার শুধু 3 4 আউটপুট হিসেবে দেখাবে। এটা পাইথন কোড হিসেবে আছে। এটা আমি S1 ইজ ইকুয়াল টু 1 2 3 লিখলাম, S2 ইজ ইকুয়াল টু 2 3 লিখলাম। তো এই দুটার মধ্যে কমন হচ্ছে 2 আর 3। তাহলে আমি প্রিন্ট কী করব, S ডট ইন্টারসেকশন S2, মানে S1 আর S2কে আমি ইন্টারসেকশন করতে যাচ্ছি। তাহলে S1-এ আছে 1 2 3, S2-তে আছে 2 3, তাহলে কমন হিসেবে 2 আর 3 হবে। এখন একটা প্রশ্ন আছে, যদি S2 সমান 2 শুধু 2 থাকতো, মানে S1 সমান 1 2 3, S2 সমান 2 থাকতো, আমি যদি S2 ডট ইন্টারসেকশন S1 দিতাম তাহলে আউটপুট হিসেবে কী আসতো? আউটপুট হিসেবে আসতো শুধু 2, কারণ S1-এ শুধু 2 আছে, S2-তেও 2 আছে, তাহলে আউটপুট হিসেবে 2 আসতো। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এবার আসি ডিকশনারি স্ট্রাকচার। ডিকশনারি স্ট্রাকচার কি? ডিকশনারি হচ্ছে উপাদান আইটেম বা আইটেম সমূহের কি ভ্যালু জোড়ায় জোড়ায় সংগ্রহ। আমরা যখন প্রচুর পরিমাণ ডেটা নিয়ে কাজ করি তখন এটি ব্যবহৃত হয়। ডিকশনারি থেকে নিখুঁতভাবে ডেটা পুনরুদ্ধার করা যায়। ভ্যালু পুনরুদ্ধার করতে অবশ্যই কি জানতে হবে। পাইথনে ব্র্যাকেটের মাধ্যমে কি ভ্যালু জোড় তৈরি করে এবং প্রত্যেক জোড়কে কমা চিহ্ন দ্বারা আলাদা করে একটি ডিকশনারি তৈরি করা হয়। কি এবং ভ্যালু যে কোনো টাইপের হতে পারে। উদাহরণস্বরূপ 1 কোলন ভ্যালু কমা কি কোলন 2 এরকম একটা দিলাম। এক্সাম্পল একটা দেখি। এক্সাম্পল হচ্ছে দিস ডিক্ট ইজ ইকুয়াল টু, এখানে আমি ডিকশনারি ক্রিয়েট করলাম কি ব্র্যান্ড কোলন ফোর্ড, মানে এখানে ব্র্যান্ডটা হচ্ছে কি আর ফোর্ড হচ্ছে ভ্যালু, ওই কিটার ভ্যালু আমি ফোর্ড দিলাম। মডেল হচ্ছে কি, মডেলটা কি মুস্টাং, এটা হচ্ছে ভ্যালু। ইয়ার হচ্ছে বছর এটা একটা কি, আর সেটা ভ্যালু দিলাম আমি কি 1964। তো এরকম তিনটা আমি কি এবং ভ্যালু দিলাম, তারপর বললাম এটাকে প্রিন্ট করো। তাহলে আউটপুট হিসাবে কি আসবে, ব্র্যান্ড ফোর্ড, মডেল মুস্টাং, ইয়ার 1964। এটা হচ্ছে ডিকশনারির এক্সাম্পল। এখন ডিকশনারি এক্সাম্পল তো বুঝলাম। ওভাররাইডস দ্য সেম ভ্যালু, দিস ডিক্ট ইজ ইকুয়াল টু ব্র্যান্ড ফোর্ড, মডেল মুস্টাং, ইয়ার 1964, আগেটার মতোই, কিন্তু সেম কিওয়ার্ড যদি আমি আবার ব্যবহার করি ইয়ার 2020 দিই, তাহলে কি হবে, পূর্ববর্তী কিতে যে ভ্যালুটা ছিল সেটাকে ওভাররাইড করবে, মানে 1964 বদলে এখন 2020টা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আউটপুট হিসেবে কী আসবে, ইয়ার ইজ ইকুয়াল টু 2020। তার মানে একই কি ব্যবহার করে আমরা যদি কোনো ভ্যালু দিই তাহলে ওটাকে ওভাররাইড করবে পূর্ববর্তী কি যদি থাকে। মানে আমি যদি এখানে মডেল আরেকটা দিতাম, মডেল ইজ ইকুয়াল টু টয়োটা দিতাম, তাহলে মুস্টাংয়ের বদলে টয়োটাটা প্রিন্ট হতো, ওভাররাইড করে ফেলে। এখন পাইথন অ্যাড ডিকশনারি আইটেম। একটা ডিকশনারিতে আমি আইটেম অ্যাড করব কিভাবে। অ্যাডিং এন আইটেম টু দ্য ডিকশনারি ইজ ডান বাই ইউজিং এ নিউ ইন্ডেক্স কি অ্যান্ড অ্যাসাইনিং এ ভ্যালু টু ইট। একটা নতুন ইন্ডেক্স কি ব্যবহার করব, মানে কি ব্যবহার করব সেটাতে ভ্যালু ইউজ করব। একটা নতুন দিস ডিক ইজ ইকুয়াল টু ব্র্যান্ড ইজ ফোর্ড, মডেল মুস্টাং, ইয়ার 1964। এখন আমি আরও একটা ডিকশনারি অ্যাড করতে চাচ্ছি, তাহলে ওটার কি হবে, প্রথমে ওই ডিকশনারির নামটা আমি সিলেক্ট করব দিস ডিক্ট, থার্ড ব্র্যাকেট দিয়ে কি অ্যাসাইন করব, কিটার নাম হচ্ছে কালার মানে রং, ইজ ইকুয়াল টু ভ্যালু অ্যাসাইন করব রেড। তাহলে এখানে কালার হচ্ছে একটা কি আর রেড হচ্ছে একটা ভ্যালু। এখন আমি যদি আবার প্রিন্ট দিস ডিক দিই তাহলে কী হবে, ব্র্যান্ড মডেল ইয়ার তো আসছে, সাথে আরও একটা আসছে কালার রেড। এইভাবে আমরা একটা ডিকশনারিতে আইটেম অ্যাড করতে পারবো। এবার আসি পাইথন রিমুভ ডিকশনারি টার্মস। ডিকশনারিতে অ্যাড করতে পারলাম, এখন রিমুভ কেমনে করবো। দেয়ার আর সেভারাল মেথডস টু রিমুভ আইটেমস ফ্রম এ ডিকশনারি। বিভিন্ন ধরনের মেথড আছে রিমুভ করার জন্য। একটা হচ্ছে পপ মেথড, নির্দিষ্ট কী নামে আইটেমটি সরিয়ে দেয়। একটা হচ্ছে পপ আইটেম মেথড, শেষ সন্নিবেশিত আইটেম সরিয়ে দেয়, মানে লাস্ট যে সবার শেষে ইনসার্ট হয়েছে
সেটাই রিমুভ করে ফেলবে। আর ডেল কিওয়ার্ড নির্দিষ্ট কী নামে আইটেমটি সরিয়ে দেয়। ডেল আর পপ মেথড দুটোটাই সেম, এক্সাম্পল দেখলে বুঝবো। প্রথমে আসি পপ মেথডটা। দিস ডিক্ট একটা ডিকশনারি লিখলাম, তারপর দিস ডট পপ, দিস ডিক্ট ডট পপ মডেল। এই মডেল কিওয়ার্ডটা আমি সরিয়ে ফেলতে চাচ্ছি, তাহলে আমাকে শুধু এই কিওয়ার্ডের নামটা লিখতে হবে, পপ মডেল। আমি যদি পপ ইয়ার লিখতাম তাহলে ইয়ার হয়ে যেত, ব্র্যান্ড লিখলে ব্র্যান্ড হয়ে যেত। এখন আউটপুট হিসেবে কী আসবে, ব্র্যান্ড ইয়ার, মডেলটা আর নেই। পপের কাজ হচ্ছে এরকম, শুধু যে কিওয়ার্ডটা সরাই ফেলবো সেই কিওয়ার্ডের নামটা ব্যবহার করব। এবার আসি পপ আইটেমস। পপ আইটেমসটা কি, দিস ডিক্ট যা আছে তা ডট পপ আইটেম। পপ আইটেম যেটা বললাম সবার শেষে যেটা ইনসার্ট হবে সেটাই চলে যাবে। তার মানে এখানে সবার শেষে আইটেমটা কি, ইয়ার ছিল, ইয়ারটা আউটপুট হিসেবে আর নাই, ব্র্যান্ড আর মডেল আছে। মানে পপ আইটেমের কাজ হচ্ছে সবার শেষে যেটি ইনসার্ট হচ্ছে সেটাই রিমুভ করে ফেলবে। আর অন্যান্য দুইটা পপ আর ডেলের কাজ হচ্ছে আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করে দেবো সেটাই রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ডেলেরটা, ডেল দিস ডিক্ট এভাবে লিখবো, প্রথমে ডেল লিখবো, তারপর দিস ডিক্ট এটা হচ্ছে ডিকশনারির নামটা, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে মডেল, আমি মডেলটা রিমুভ করতে চাচ্ছি মডেল, তারপর প্রিন্ট করলে ব্র্যান্ড আর ইয়ার থাকবে, মডেলটা সরে গেছে। পপ আর ডেলের কাজ সেম, পপ আইটেমসের কাজ হচ্ছে ওইরকম, সবার শেষেরটা রিমুভ হয়ে যাবে। এখন আসি পাইথন ডিকশনারি মেথডস। পাইথন হ্যাজ এ সেট অফ বিল্ট ইন মেথডস দ্যাট ইউ ক্যান ইউজ অন ডিকশনারিজ। এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড, মানে পাইথন অলরেডি এগুলো বিল্ট ইন করা থাকে, আমরা এগুলো ইউজ করি। একটা মেথড হচ্ছে ক্লিয়ার মেথড। এটা কাজ কি, রিমুভস অল দ্য এলিমেন্টস ফ্রম দ্য ডিকশনারি, সব এলিমেন্টস রিমুভ করে ফেলবে, ডিকশনারিতে যত এলিমেন্টস আছে। কপি, রিটার্নস এ কপি অফ দ্য ডিকশনারি, একটা কপি হিসেবে একটা কপি রিটার্ন করবে ওই ডিকশনারির। দ্য ফ্রম কিস, রিটার্নস এ ডিকশনারি উইথ দ্য স্পেসিফাইড কি অ্যান্ড ভ্যালু। তারপর গেট, রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফাইড কি, আমি যে ভ্যালুটা নিতে চাচ্ছি সেটা আমি গেটের মাধ্যমে নিতে পারবো। আইটেমস, রিটার্নস এ লিস্ট কন্টেনিং এ টাপল ফর ইচ কি ভ্যালু পেয়ার, মানে কী কী আইটেম আছে ওগুলোর পেয়ার হিসেবে আমি রিটার্ন করতে পারবো। কিস, কিস বলতে রিটার্নস এ লিস্ট কন্টেনিং এ ডিকশনারি কিস, আমি যদি কিস লিখি তাহলে এখানে তিনটা কি আছে, ব্র্যান্ড মডেল ইয়ার। আমি যদি এখানে ডিস ডিক কি লিখি, শুধু কিস লিখি, ফাংশন লিখি, মানে কিস ডিস ডিকটি লিখি, তাহলে এখানে তিনটা কি আছে, এই তিনটা কি আউটপুট হিসেবে দেখাবে। এটা হচ্ছে কিসের কাজ, কিসের কাজ। তারপর হচ্ছে সেট ডিফল্ট, রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফাইড কি, ইফ দ্য কি ডাজ নট এক্সিস্ট ইনসার্ট দ্য কি উইথ দ্য স্পেসিফাইড ভ্যালু। মানে রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য স্পেসিফাইড কি, কি রিটার্ন করবে, ইফ দ্য কি ডাজ নট এক্সিস্ট, যদি ওখানে কোনো কি এক্সিস্ট না করে ওই ডিকশনারিতে। ইনসার্ট দ্য কি মানে আমি যে ডিফল্ট আকারে যে কিটা অ্যাসাইন করে রাখবো সেটাই ইনসার্ট হয়ে যাবে উইথ দ্য স্পেসিফাইড ভ্যালু, মানে এটা ডিফল্ট আকারে থাকবে। মানে আমি যদি এটা এক্সাম্পল দিই, আমি এখানে তিনটা কি আছে, মনে করি এখানে কোনো কি নাই, আমি একটা ডিফল্ট দিলাম, ডিফল্ট সেট ডিফল্ট, হ্যাঁ সেট ডিফল্ট দিয়ে আমি যদি এখানে এরকম দিই, ওই কালারটা দিই, কালার COLOR, কালার হচ্ছে কি রেড। এখন আমার এখানে এই ডিকশনারি যদি কোনো কি না পাই তাহলে আমাকে এটা কাউন্ট করা শুরু করবে, তখন সেট ডিফল্ট কালার রেড, তখন আউটপুট হিসেবে দিবে কি এইটা, শুধু এটা দিবে আউটপুট হিসেবে, ওগুলা যেহেতু যদি না পাই। এটা হচ্ছে সেট ডিফল্টের কাজ। এবার আসি ফাংশন অপারেশন। পাইথন ফাংশন হলো বিবৃতিগুলির একটি ব্লক যা নির্দিষ্ট কাজ ফিরিয়ে দেয়। ধারণাটি হলো কিছু সাধারণভাবে বা বারবার করা কাজগুলিকে একসাথে রাখা এবং একটি ফাংশন তৈরি করা যাতে
বিভিন্ন ইনপুটের জন্য একই কোড বারবার লেখার পরিবর্তে আমরা এতে থাকা কোডগুলিকে বারবার পুনরায় ব্যবহার করার জন্য ফাংশনগুলি কল করতে পারি। মানে আমি যদি সহজ ভাষায় বলি, একটা বেল ক্রিয়েট করলাম, আমি ওই বেলটা যদি আমি বাজাই তাহলে আমাকে খাবার দিবে, আমাকে বারবার কল করে ফোন করতে হচ্ছে না, ওই বেলটা টিপ দিলে আমাকে খাবার দিচ্ছে। এটা হচ্ছে শর্টকাট হিসেবে। ফাংশনের কাজ হচ্ছে আমার কাজ আরও কমায় ফেলা সবগুলা। মানে বারবার একই কোড ব্যবহার না করে আমি ওই ফাংশনটার ভিতরে যদি কোডগুলো লিখে রাখি, আমাকে শুধু ওই একটা ফাংশনেই লিখে কল করলে ওই কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে ফাংশন অপারেশনের কাজ। পাইথন ফাংশন ডিক্লারেশন, এটা কীভাবে দেখা যায়? ডেফ দিয়ে লিখতে হবে কোনো ফাংশন। পাইথনে লিখলে প্রথমে ডেফ কিওয়ার্ড লিখতে হবে, তারপর ফাংশন নেম লিখতে হবে, তারপর প্যারামিটার লিখতে হবে, প্যারামিটার কী থাকবে ওইটাতে। তারপর কোডগুলো লিখবো আমি, স্টেটমেন্টস, বডি অফ স্টেটমেন্ট, রিটার্ন এক্সপ্রেশন, ফাংশন রিটার্ন করবে, রিটার্ন এক্সপ্রেশন। এটা হচ্ছে ফাংশন লেখার নিয়ম। টাইপস অফ ফাংশন ইন পাইথন। পাইথনে দুই ধরনের ফাংশন, পাইথনের যে কোনো কোডে দুই ধরনের ফাংশন আছে, বিল্ট ইন লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন লাইব্রেরি মানে এগুলি পাইথনের স্ট্যান্ডার্ড ফাংশন যা ব্যবহার করার জন্য উপলব্ধ, মানে পাইথনের মধ্যে বিল্ট ইন করা থাকে। ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা আমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমাদের নিজস্ব ফাংশন তৈরি করতে পারি। একটা ফাংশনের নাম রাখলাম ফুড, একটা ফাংশনের নাম রাখলাম ইট, এরকম, এগুলো আমাদের নিজেদের, এর জন্য ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন আসি ক্রিয়েটিং এ ফাংশন কীভাবে ক্রিয়েট করে। বললাম প্রথমে ডেফ লিখতে হবে, DEF, তারপর ফাংশন নেম, মাই ফাংশন নেম রাখলাম মাই ফাংশন, কোনো প্যারামিটার দিলাম না, তাও দুটো ব্র্যাকেট দিলাম, কোলন, প্রিন্ট হ্যালো ফ্রম এ ফাংশন, এটা প্রিন্ট করবে। এটা আমি ফাংশনটা ক্রিয়েট করলাম। এবার ফাংশনটাকে কল করবো কেমনে? এই ফাংশনটা কল করবো আমি শুধু ওই ফাংশনের নামটা লিখে, এই মাই ফাংশন। যে কোনো জায়গায় আমি যদি এই মাই ফাংশন লেখাটা লিখে রাখি, আউটপুট হিসেবে হ্যালো ফ্রম এ ফাংশন এটা প্রিন্ট করে দিবে। আমি এটা যতবার লিখবো এটা ততবার প্রিন্ট করবে। এইটা হচ্ছে কলিং এ ফাংশন। প্রথমে ক্রিয়েট করলাম, কল করার বিষয় হচ্ছে ওই ফাংশনের নামটা লিখে দাও, কাজ হয়ে যাবে। আর্গুমেন্টসটা কি? তথ্য আর্গুমেন্ট হিসেবে ফাংশনের মধ্যে পাস করা যেতে পারে। আর্গুমেন্টসগুলি বন্ধনীর ভিতরে ফাংশনের নামের পরে নির্দিষ্ট করা হয়। আপনি যতগুলো আর্গুমেন্ট চান যোগ করতে পারেন, শুধু একটি কমা দিয়ে আলাদা করুন। এক্সাম্পল কি? ডেফ মাই ফাংশন, প্যারামিটার নাম রাখলাম এফ নেম, মানে ফার্স্ট নেম, প্রিন্ট ফার্স্ট নেম প্লাস রেফ, যে কোনো একটা ভাষা, রেফ SNS। তো এটাকে আমি এখন কল করলাম যে আমি অলরেডি এখানে একটা প্যারামিটার যোগ করে দিছি এফ নেম, তো এফ নেমের পরে এটা যোগ হবে। তো আমাকে এই জন্য প্যারামিটারটা লিখে দিতে হবে, এই এফ নেমে কী বসবে। তো প্যারামিটার হচ্ছে মাই ফাংশন ইমেল, মানে এখানে ইমেল বসবে একবার। আবার কল করলাম মাই ফাংশন টোবিয়াস, এখানে টোবিয়াস বসবে। আবার কল করলাম মাই ফাংশন লিনিয়াস বসবে। তো এখন আউটপুট হিসেবে কী আসবে? এমিল রেফনেস, টোবিয়াস রেফনেস, লিনাস রেফনেস। এইখানে প্যারামিটারটা যোগ করার কারণে আমাকে 3 বার, আমি এখানে লেখার কারণে 3 বার 3 রকম আসছে। এটা হচ্ছে আর্গুমেন্টের কাজ। আর্গুমেন্ট আমি 3 রকমভাবে করছি। এটা ব্র্যাকেটের ভিতরে করা যায়, ব্র্যাকেটের বাইরে ফাংশন কলের মাধ্যমে করা যায়। তো আমি 3টা প্যারামিটার দিলাম, তো 3 রকম আসছে। এটা হচ্ছে আর্গুমেন্টের কাজ। এবার ইউজার ডিফাইন্ড ফাংশন একটা কোড দেখলাম কি, ডেফ অ্যাড নাম্বারস xy sum is equal to x plus y, রিটার্ন সাম। আমি এখানে প্যারামিটার দিলাম x এবং y, সাম কী করলাম x plus y দিলাম, রিটার্ন সাম, রিটার্ন করলাম। এখন আমি একটা ভেরিয়েবল নিলাম, এতটুকু পর্যন্ত শেষ, ফাংশনের কাজ এতটুকু শেষ। ইউজার ডিফাইন্ড ফাংশন, এটা ওই বিল্ট ইন না, মানে যেহেতু আমি নিজের নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম অ্যাড নাম্বারস। এখন নাম 1 = 5 রাখলাম, নাম 2 = 6 রাখলাম। এখন প্রিন্ট করলাম, প্রিন্ট কী করবো, দ্য সাম ইজ কমা অ্যাড নাম্বারস হচ্ছে এই ফাংশনের নামটা কল করলাম, অ্যাড নাম্বারস। আমি ব্র্যাকেট দিয়ে কী লাগলাম, নাম্বার 1
নাম 1 কমা নাম 2। এখানে নাম 1 নাম 2 কী বোঝাচ্ছে জানেন? এক্স এবং ওয়াইকে ধরে ফেলতেছে এরা, এক্স এবং ওয়াইকে এরা নাম 1 নাম 2 ধরে ফেলতেছে, যেহেতু আমি প্যারামিটার করে রেখেছি। অলরেডি এখানে আমি একটা কাজ লিখে রাখছি, কী করবে, সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যোগ করবে। তাহলে আউটপুট হিসেবে কী আসবে, দ্য সাম ইজ 5 + 6 = 11। এখানে অলরেডি ফাংশনটা কাজ করে ফেলছে, এই ফাংশনটা কাজ করছে বলে এখানে আমাকে আর এক্সট্রা কিছু লিখতে হচ্ছে না। এই এখন আমি যদি এখানে আরও একটা রাখতাম কমা দিয়ে, সাবট্রাকশন দিতাম, সাবট্রাকশন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই দিতাম, এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হইতো, 5 থেকে 6 হলে -1 বসতো। তা আমি আরেকটা কমা দিই, দ্য সাবট্রাকশন ইজ, এরকম আবার ফাংশনটা কল করলাম, এটাকে ফাংশন কল বলতেছে, তাহলে দ্য সাবট্রাকশন ইজ -1 এরকম বসতো। এটা হচ্ছে একটা কোড ইউজার ডিফাইন ফাংশনের। এবার আসি ফাইল ইনপুট আউটপুট অপারেশন। পাইথন ফাইল হ্যান্ডেলিং, পাইথন ফাইল হ্যান্ডেলিং সমর্থন করে এবং ব্যবহারকারীদের ফাইল পরিচালনা করতে দেয়, যেমন ফাইলগুলি পড়তে এবং লিখতে, অন্যান্য অনেক ফাইল হ্যান্ডেলিং বিকল্পের সাথে ফাইলগুলি পরিচালনা করতে। তো প্রথমে আমরা কোনো ফাইল পড়ার আগে ফাইলটাকে ওপেন করতে হবে, তাহলে পাইথন ফাইল ওপেন কীভাবে করব, পড়া বা লেখার মতো ফাইলে যে কোনো অপারেশন করার আগে প্রথমে আমাদের সেই ফাইলটি খুলতে হবে। এর জন্য আমাদের উচিত পাইথনের ইনবিল্ট ফাংশন, পাইথনের ইনবিল্ট ফাংশন হচ্ছে ওপেন একটা ইনবিল্ট ফাংশন আছে, এটা ইউজ করা, তাহলে ফাইলটি খুলে যাবে আমাদের পড়ার জন্য। এরপর আসি ফাইলটা রিড করবো আমরা। বাই ডিফল্ট দ্য রিড মেথড, রিড করার জন্য অলরেডি ইনবিল্ট একটা ফাংশন আছে রিড মেথড, READ মেথড রিটার্নস দ্য হোল টেক্সট বাট ইউ ক্যান অলসো স্পেসিফাই হাউ মেনি ক্যারেক্টার্স ইউ ওয়ান্ট টু রিটার্ন। মানে এটা একটা ফাইল, ডেমো ফাইল .txt একটা ফাইল নেম, যে কোনো একটা ফাইল নেম থাকে, কমা আর মানে রিড করা বোঝায়। তা আমি যদি ওপেন ডেমো ফাইল .txt আর লিখি, ওই ফাইলটা রিড করা শুরু করবে। তা আমি বলছি প্রিন্ট f.read 5, মানে 5 ক্যারেক্টার পর্যন্ত রিড করো, এর চেয়ে বেশি না। এই জন্য বলছে ইউ ক্যান অলসো স্পেসিফাই হাউ মেনি ক্যারেক্টার্স ইউ ওয়ান্ট টু রিটার্ন, তাহলে আমি 5 ক্যারেক্টার পর্যন্ত রিড করব। এটা হচ্ছে ক্লোজ, যে কোনো ফাইল ওপেন করার পর ক্লোজ করা, এটা ভালো প্র্যাকটিস বোঝায়, এই জন্য f.close, ওই ফাইলটা ক্লোজ করে দিলাম। আউটপুট হিসেবে কি আসবে, হ্যালো। মনে করেন এই ফাইলের মধ্যে আছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে 5 ক্যারেক্টার বলতে 1 2 3 4 5, এই পাঁচটা ক্যারেক্টারের জন্য হ্যালো বসছে। আমি যদি এখানে 5 না লিখে কিচ্ছু না লিখতাম, শুধু রিড লিখতাম, রিড এতটুকু লিখতাম, তাহলে কী হতো, হ্যালো ওয়ার্ল্ডটা রিড হয়ে যেত, আর 5 ক্যারেক্টার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো না, পুরো ক্যারেক্টার পর্যন্ত রিড হইতো। এটা হচ্ছে রিডের কাজ। এখন আসি রাইট মানে ওই ওই ফাইলটাকে আমরা ক্রিয়েট করা বা নতুন কিছু অ্যাড করা বোঝাই। এখন রাইট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাপেন্ড, একটা হচ্ছে রাইট। অ্যাপেন্ড তো আমরা আগে পড়ছিলাম, লিস্টের ক্ষেত্রে যোগ করা বোঝায়। উইল অ্যাপেন্ড টু দ্য এন্ড অফ দ্য ফাইল, মানে সবার শেষে ওই নতুন তথ্যটা যোগ হয়ে যাবে। কিন্তু রাইটের কাজ কি, উইল ওভাররাইট এনি এক্সিস্টিং কন্টেন্ট, মানে এর আগে কোনো কিছু লেখা থাকলে সেটাকে ওভাররাইট করে নতুন যে লেখাটা আমি রাইট করলাম সেটাই বসে যাবে। এই দুটোর পার্থক্য হচ্ছে এটাই। প্রথমে অ্যাপেন্ডের কাজ আসি। আমি ওপেন ডেমো ফাইল .txt দিলাম, দিয়ে অ্যাপেন্ড বোঝাচ্ছে f.write নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, এটা সবার শেষে যোগ হবে এই লেখাটা, নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, ক্লোজ করে দিলাম। এখন আউটপুট হিসেবে কি আসবে, আচ্ছা না আরও আছে, ওপেন অ্যান্ড রিড দ্য ফাইল আফটার দ্য অ্যাপেন্ডিং। এখন এটা তো কাজ শেষ। এখন আমি আবার যেহেতু নতুন আপডেট করছি, আমি এখন এটা ওপেন করলাম, ওপেন ডেমো ফাইল .txt রিড করলাম, আমি রিড করব, প্রিন্ট এই যেটা বললাম, আমি এখন কোনো ক্যারেক্টার লিখি নাই, কত ক্যারেক্টার শুধু রিড ফাংশনটা লিখলাম, তাহলে পুরোটাই আসবে। তা আউটপুট হিসেবে কি আসবে, হ্যালো ওয়েলকাম টু ডেমো ফাইল .txt, দিস ফাইল ইজ ফর টেস্টিং পারপোজ। এতটুকু পর্যন্ত ওই ফাইলে ছিল। এখন লাস্টে কি আছে, গুড লাক নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট। এই গুড লাক পর্যন্ত আগে ছিল, ওই ফাইলে লেখা ছিল। এখন আমি নতুন একটা অ্যাপেন্ড করলাম, নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, তাহলে
এই লাস্টে এই লাইনটা যোগ হয়েছে, নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, ওই ফাইলের মধ্যে অ্যাপেন্ডের কারণে হয়েছে। এবার আসে এক্সাম্পল 2, রাইটের কাজ কী হবে? f ইজিক্যাল টু ওপেন ডেমো ফাইল 3.txt, w দিয়ে রাইট বোঝাচ্ছে। এখন আমি কি রাইট করলাম, ওপস আই হ্যাভ ডিলিটেড দ্য কন্টেন্ট। রাইটের কাজ তো ওভাররাইট করা, ওই ফাইলে যা লেখা ছিল সেগুলা ওভাররাইট করে এই লেখাটাও বসে যাবে, লাস্টে বসবে না। অ্যাপেন্ডের কাজ হচ্ছে লাস্টে বসা। তা আমি ক্লোজ করে দিলাম, আবার ওপেন করলাম, ওই ফাইলটা এখন ওপেন করে রিড করলাম। রিড করলে কি হয়, আউটপুট হিসেবে কী আসে, ওপস আই হ্যাভ ডিলিটেড দ্য কন্টেন্ট। ধরেন এই ফাইলে লেখা ছিল হ্যালো আই এম তাহসান, এই লেখাটা ছিল এই ফাইলের ভিতর, কিন্তু আমি যখন রাইট করে দিলাম তখন কী হলো, এই লেখাটা ওভাররাইট হয়ে গেল, ওভাররাইট হয়ে এই লেখাটা আসে গেছে, ওপস আই হ্যাভ ডিলিটেড দ্য কন্টেন্ট। রাইটের কাজ হচ্ছে এটা, ওভাররাইট করে দাও। থ্যাংক ইউ, আজকে এতটুকু।